আজকের এই পর্বে আমরা ক্যারিবিয়ান সাগরের বুকে ঘটে যাওয়া এক রুদ্ধশ্বাস অচলাবস্থার গভীরে যাব। ভাবুন তো একবার, যদি মিলিটারি রেডারে এমন কিছু ধরা পড়ে যা নিজের আকার বদলাতে পারে। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল ভেনিজুয়েলার উপকূলে। চলুন দেখি ঠিক কি হয়েছিল। দিনটা ছিল ২৯শে নভেম্বর ২০২৫। ভেনিজুয়েলার উত্তরের আকাশ ছিল একদম শান্ত, কিন্তু সেই শান্ত পরিস্থিতি বেশিক্ষণ টেকেনি। তো ভেনিজুয়েলার এয়ার কমান্ড সেন্টারে দিনটা কিন্তু একদম স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। সকাল ৮:১৮টার দিকে হঠাৎ রাডারে একটা আজব সিগন্যাল ধরা পড়ল। প্রথমে তো সবাই ভাবল, আরে এটা মনে হয় কোনো টেকনিক্যাল গ্লিচ। কিন্তু ঠিক ২ মিনিট পরে, মানে ৮:১৭তে অপারেটররা বুঝতে পারলেন, না, এটা কোনো গ্লিচ নয়, এটা বিশাল একটা কিছু। আর তার ঠিক ৩ মিনিট পর ৮:২০-এ ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। ভেনিজুয়েলার জলসীমায় ঢুকে পড়েছে একটা আস্ত ইসরায়েলি যুদ্ধজাহাজ। রাডার অপারেটরদের অবস্থাটা একবার কল্পনা করুন। স্ক্রিনে যে জিনিসটা দেখা যাচ্ছিল সেটা অদ্ভুতভাবে নিজের আকার পাল্টাচ্ছিল। মনে হচ্ছিল যেন এক রূপ পরিবর্তনকারী দৈত্য। আসলে এটা ছিল হয়তো অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামিং বা স্টিলথ প্রযুক্তির খেলা, যেটা রাডারকে বিভ্রান্ত করার জন্যই তৈরি। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস উত্তেজনার পর এর ধাতব কাঠামো আর গতিবিধি বিশ্লেষণ করে তারা নিশ্চিত হলেন এটা ইসরায়েলের ভয়ঙ্কর রেশেফ ক্লাসের যুদ্ধজাহাজ। যেই মুহূর্তে এই যুদ্ধজাহাজের পরিচয়টা নিশ্চিত হল, পুরো পরিস্থিতিটাই বদলে গেল। এটা আর শুধু একটা জাহাজের অনুপ্রবেশ ছিল না, এটা ছিল দুটো শক্তিশালী সামরিক শক্তির প্রযুক্তির লড়াইয়ের একটা ইঙ্গিত। এই যুদ্ধজাহাজটার দাম শুনলে অবাক হতে হয়, প্রায় $2.8 বিলিয়ন। এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু এর গুরুত্ব আর ক্ষমতার একটা বড় প্রমাণ। এটা তো বোঝাই যায় যে ইসরায়েল এত দামি একটা সম্পদ শুধু সাধারণ টহলের জন্য পাঠায়নি। রেশেফের আক্রমণের পাল্লা ৪০০ কিলোমিটার পর্যন্ত। এর কাছে ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে আকাশ থেকে আকাশে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্রও আছে। কিন্তু এর আসল ক্ষমতা হলো এর কান। এর সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম এতটাই শক্তিশালী যে এটা স্যাটেলাইট সিগন্যাল, গোপন সামরিক বার্তা, মানে আশেপাশের প্রায় সব কিছুই শুনতে আর ডিকোড করতে পারে। সোজা কথায়, এটা একটা ভাসমান গোয়েন্দা দুর্গ। আর ঠিক এই জায়গাতে ভেনেজুয়েলার হাই কমান্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারে। আন্তর্জাতিক আকাশসীমায় টহলরত ইসরায়েলি F-16 ফাইটারগুলো আসলে সাধারণ টহলে ছিল না, ওরা ছিল এই পরিকল্পিত অভিযানের অংশ। রেশেফকে সুরক্ষা দেওয়ার জন্যই তারা ওখানে ছিল। এর জবাবে ভেনিজুয়েলা এক মুহূর্ত দেরি না করে তাদের সেরা দুটো ইন্টারসেপ্টর MiG-29 আকাশে পাঠিয়ে দেয়। এটা ছিল আমেরিকান প্রযুক্তির বিরুদ্ধে রাশিয়ান প্রযুক্তির এক ক্লাসিক টক্কর। একদিকে যেমন F-16 বিশ্বমানের ফাইটার, অন্যদিকে রাশিয়ার তৈরি MiG-29 তেমনি এক স্কাই হান্টার, যা ঘণ্টায় প্রায় ২৫০০ কিলোমিটার বেগে উড়তে পারে। কিন্তু F-16গুলোকে সামলানোর পাশাপাশি আসল হুমকিটা তো ছিল সমুদ্রে। আর সেই রেশেফ যুদ্ধজাহাজকে মোকাবেলা করার জন্য পাঠানো হয়েছিল Su-30। এই বিমানটা একটা মাল্টি রোল ফাইটার, মানে এটা একাই আকাশ, মাটি আর সমুদ্র ৩ জায়গাতেই আক্রমণ চালাতে পারে আর একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যখন যুদ্ধবিমানগুলো সরাসরি জাহাজটিকে বাধা দিতে এগিয়ে গেল, ভেনিজুয়েলার প্রতিক্রিয়া ছিল খুবই দ্রুত আর গোছানো। প্রথমে MiG-29 বিমানগুলো সোজা ইসরায়েলি F-16-এর দিকে উড়ে যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভেনিজুয়েলার আকাশসীমার এত কাছে ইসরায়েলি যুদ্ধবিমানের উপস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ। তাই কোনো ঝামেলায় না গিয়ে F-16গুলো পিছু হটে। আকাশপথ পরিষ্কার হওয়ার পরই শুরু হয় আসল খেলা, সমুদ্রের হুমকিটিকে মোকাবেলা করা। আকাশপথ খালি হওয়ার পর Su-30 বিমানটা রেশেফ যুদ্ধজাহাজের ওপর কয়েকবার চক্কর দেয়। এটা ছিল একটা পরিষ্কার সতর্ক বার্তা। এরপর ভেনিজুয়েলার পাইলট আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে জাহাজের কমান্ডারকে এই ঠান্ডা কিন্তু স্পষ্ট চরম পত্রটা দেন। অবাক করার মতো ব্যাপার হলো, কোনো তর্ক বা উত্তেজনা ছাড়াই ইসরায়েলি জাহাজটা মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু এই শান্ত সমাধানটাই জন্ম দিয়েছিল অনেক বড় বড় প্রশ্নের। ঘটনার পর ইসরায়েলের ভাষ্য ছিল এটা একটা ভুল। টহল দিতে দিতে তারা নাকি ভুল করে ভেনেজুয়েলার জলসীমায় ঢুকে পড়েছিল। কিন্তু ভেনেজুয়েলা এই ব্যাখ্যাটা মানতে একদমই নারাজ। তাদের সাফ কথা, এটা কোনো ভুল ছিল না, বরং পুরোটাই ছিল একটা পরিকল্পিত অনুপ্রবেশ।
বোঝাই যাচ্ছে ভেনেজুয়েলা বিষয়টাকে মোটেও হালকাভাবে নেয়নি। তারা সঙ্গে সঙ্গে উপকূলীয় নিরাপত্তা বাড়িয়ে দেয়, সমুদ্রের নিচে সেন্সর চালু করে, আর ভবিষ্যতে এমন কিছু হলে যে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না সেই হুঁশিয়ারিও দিয়ে রাখে। আসলে এই ঘটনাটা ছিল আরও অনেক বড় কিছুর ইঙ্গিত। এটা ছিল রাশিয়ান আর আমেরিকান সামরিক প্রযুক্তির এক বিরল মুখোমুখি অবস্থান, যেখানে একটা বড় আন্তর্জাতিক সংকট তৈরি হয়ে যেতে পারত। কিন্তু সৌভাগ্যবশত দুই পক্ষই ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামলে নিয়েছে। সবকিছু আপাত দৃষ্টিতে শান্তভাবে শেষ হলেও মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কেন এত ঝুঁকি নিয়ে ইসরায়েল তাদের সবচেয়ে আধুনিক একটা যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার উপকূলে পাঠিয়েছিল? ভেনেজুয়েলার সাথে ইরানের যে ঘনিষ্ঠ সম্পর্ক, তার সাথে কি এর কোনো যোগ আছে? তারা কি কোনো গোপন সামরিক তথ্য বা সাবমারিনের কার্যকলাপের ওপর নজর রাখছিল, নাকি এটা ছিল শুধু নিজেদের শক্তি দেখানোর একটা চেষ্টা? সেদিন ইসরায়েলের আসল উদ্দেশ্য কী ছিল, সেই রহস্যের উত্তর কিন্তু আজও মেলেনি।